আয় আয় রে আমার বোনের সন্তানেরা, তোদের সামনে এসেছে বলির পশু। দৌড়ে আয়, দৌড়ে দৌড়ে আয়, তোদের উপবাস ভঙ্গ কর, নিবারণ কর তোদের ক্ষুধা। নমস্কার, গল্পকথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের রচনা বিশালগড়ের দুঃশাসনের অন্তিম পর্ব, সাপ মোচন। গত পর্বগুলোতে আমরা দেখেছি কলকাতার অ্যাটর্নি বিনয় বিশালগড়ের রাজা রুদ্রপ্রতাপের চিঠি পেয়ে উপস্থিত হয় বিশালগড়ে। সেখানে পৌঁছে বিনয়ের জীবন হয় বিপন্ন। সে আবিষ্কার করে বিশালগড়ের রাজা কোনো সাধারণ দেহধারী ব্যক্তি নন, তিনি একজন ভ্যাম্পায়ার। রাজার সাথে সেখানে বাস করে তার আজ্ঞাবহ 3 ভয়ঙ্করী পিশাচিনী এবং একাধিক নেকড়ে বাঘ। কোনো মতে জীবনের ঝুঁকি নিয়ে বিনয় বিশালগড় থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। পিশাচ রুদ্রপ্রতাপ শিকারের তাড়নায় উপস্থিত হয় কলকাতায় এবং শুরু করে তার হত্যালীলা। কলকাতাকে রুদ্রপ্রতাপের প্রকোপ থেকে বাঁচাতে বিনয় শরণাপন্ন হয় প্রেততত্ত্ববিদ অবিনাশের। বিনয় ও অবিনাশ পিশাচ নিধনের কার্যক্রম শুরু করে। তারা রুদ্রপ্রতাপের মুখোমুখি হলে বিনয়ের গলার কবজের শক্তি সহ্য করতে না পেরে রুদ্রপ্রতাপ কলকাতা থেকে পলায়ন করে। অবিনাশ স্থির করে পিশাচ রুদ্রপ্রতাপকে বধ করতে তাদের যেতে হবে আবার সেই বিশালগড়ে। এই অভিযানের অন্তিম অধ্যায় শুনবেন আজকের পর্বে। শুরু হচ্ছে সাপ মোচন। বিশালগড়ের বিপুল অরণ্যের প্রান্তে আবার সেই সরাইখানায়, এবং আমাকে দেখে সচকিত বিস্ময়ে সর্বপ্রথমে অভ্যর্থনা করতে এলেন আবার সেই প্রাচীন নারী। বললেন, বাচ্চা, এবার মরতে মরতে বেঁচে গিয়েও আবার আপনি এখানে এসেছেন। মাইজি, আপনার দেওয়ার রক্ষা কবচ যখন আমার গলায় ঝুলছে তখন যমকেও আমি ভয় করি না। কিন্তু এবারে আমি একলা আসিনি, আমার সঙ্গে এসেছেন এই বন্ধুটিও। প্রাচীনা অবিনাশবাবুর মুখের দিকে একবার কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এর গলায় কোনো রক্ষা কবচ আছে কি? না মা, এর কোনো কবজের দরকার নেই। এর কারবারই হচ্ছে ভূত প্রেত নিয়ে খেলা করা। ও উনি বুঝি ওঝা? অবিনাশবাবু হাসতে হাসতে বললেন, আপনার কথাই সত্য। এক হিসাবে আমি ওঝাই বটে, তবে আমি হচ্ছি অতি আধুনিক ওঝা। তাহলে বাবুজি, আপনাদের জন্য আমার কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদের আবার এখানে আসবার কারণ কি? আমরা এসেছি রাজা রুদ্রপ্রতাপের অস্তিত্ব লুপ্ত করতে। প্রাচীনা বিস্মিত মুখে কিছুক্ষণ স্তব্ধ রইলেন, তারপর বললেন, কিন্তু বাবুজি, রাজা তো আর বিশালগড়ে নেই। রাজা কলকাতায় গিয়েছিলেন, কিন্তু কাল রাত্রেই তিনি আবার কলকাতা ত্যাগ করেছেন। বিশালগড় ছাড়া তার যাবার আর কোনো জায়গা নেই। আমাদের মতন তারও আজকে এখানে আসার কথা। কিন্তু এখনো তো তিনি এখানে আসেননি। এ কথা আপনি কেমন করে জানলেন? বাবুজি, বিশালগড়ে যেতে আর সেখান থেকে বাইরে আসতে হলে একটি মাত্র পথ আছে। সেই পথ এসে পড়েছে আমার এই সরাইখানার সামনেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন, রাজা বিশালগড়ে ফিরে গেলে আমরা নিশ্চয়ই তাকে দেখতে পেতাম। আপনি যখন রাজার সব খবরই রাখেন, তখন এটাও নিশ্চয়ই জানেন যে তিনি ইচ্ছা করলেই যে কোনো রূপ ধরতে পারেন। ভয়ে ভয়ে একবার চারিদিকে তাকিয়ে প্রাচীনা চুপি চুপি বললেন, এত জোর গলায় রাজার কথা নিয়ে আলোচনা করবেন না। এখানে বনের গাছ পাতা আর বাতাসের বোধহয় কান আছে।
রাজার কথা তারা সব শুনতে পায়। রাজা যদি একবার জানতে পারে তার কথা নিয়ে আমি আপনাদের সাথে এভাবে আলাপ আলোচনা করছি, তাহলে আমার জীবনের মূল্য হবে না একটি কানা করিও। হ্যাঁ বাবুজি, আমি শুনেছি যে মাঝে মাঝে বন থেকে যেসব নেকড়ে বেরোয় আর আকাশ দিয়ে উড়ে যায় এক মস্ত বাদুড়, যাদের আত্মার সাথে নাকি রাজার আত্মার কোনোই তফাৎ নেই। অবশ্যই কথা কান সত্যি কি মিথ্যে তাহা আমি জানি না। কাল কলকাতায় প্রায় শেষ রাতে আমরা বোধহয় রাজাকেই দেখেছি বাদুড়ের রূপে। রাজা যদি শূন্য পথে বিশালগড়ে গিয়ে হাজির হন। বৃদ্ধা একটু ভেবে বললেন, আর প্রায় শেষ রাতেই রাজা যদি সত্যি সত্যি বাদরের মূর্তি ধারণ করে থাকে, তাহলে শূন্যে ওরেও তিনি ভোরের আগে এতক্ষণ পথ পেরোতে পারবেন না। মানে আপনি কি বলতে চান? লোকে বলে সূর্যোদয় হলেই রাজা হন মরার মতো। সেক্ষেত্রে তাকে বিশালগড়ে আসতে হবে অন্য লোকের সাহায্যে, পৃথিবীর মাটির ওপর দিয়েই। আরে বাস, এই রাজাকে সাহায্য করতে পারে এই এমন সব লোকও আছে নাকি? আছে বই কি বাবুজি, কিন্তু তারা এই অঞ্চলে কোনো ভালো লোক নয়। তারা হচ্ছে বিদেশি বেদে। রাজার কথায় তারা ওঠে আর বসে, কিন্তু রাজার সঙ্গে সঙ্গে তারাও বিশাল ঘর থেকে অদৃশ্য হয়েছে। কিছুদিন আগে আমি দেখেছি তারা এক ভারী সিন্দুক মাথায় করে বনের ভিতর দিয়ে স্টেশনের দিকে চলে গেল। তারপর থেকেই এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো দেখা পায়নি। সেই সিন্দুকের রহস্য আপনি জানেন? বৃদ্ধা কেমন শিউরে উঠে বললেন, লোকে নানান আজগুবি কথা বলে, আমি ঠিক জানি না। বেদেরা সেই সিন্দুক নিয়ে কলকাতায় গিয়েছিল, কিন্তু কাল রাজার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে সিন্দুক শুদ্ধ সেই বেদেদেরও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেদেরা সেই সিন্দুকটা নিয়ে কোথায় যেতে পারে আপনি কি বলতে পারবেন? রাজার মতো ওই ভেদেরাও হচ্ছে বিশালগড়ের জীব। সিন্দুক নিয়ে তারা সেখানে ছাড়া আর কোথাও যাবে বলে তো মনে হয় না। অবিনাশবাবু হঠাৎ উত্তেজিত কণ্ঠে বললেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে সিন্দুক নিয়ে বেদেরা এখনো বিশালগড়ে ফিরে যায়নি। হ্যাঁ বাবুজি, এ বিষয়ে সন্দেহ করবার কিচ্ছু নেই। জয় গুরু, এই বেদেরা তাহলে এখনই বা একটু পরেই সিন্দুক নিয়ে এই পথেই ফিরে আসবে, কি বলেন বিনয়বাবু? আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? কেন? আরে আপনি কি এটাও বুঝতে পারছেন না যে বেদেরা এই সিন্দুক নিয়ে আমাদের মতো রেলপথেই এখানে আসবে? কলকাতা থেকে বিশালগড়ে আসবার ট্রেন আছে মাত্র একখানা। যদিও আমরা তাদের দেখতে পাইনি, কিন্তু আমরা নিশ্চয়ই তাদের সঙ্গেই এখানে এসে পৌঁছেছি। তারা বহন করে আনছে একটা মস্ত ভারী সিন্দুক, তাই আমাদের আগে এখানে এসে হাজির হতে পারেনি, কিন্তু তারাই এলো বলে। চলুন বিনয়বাবু, তাদের আগেই আমরা বিশালগড়ে গিয়ে হাজির হতে চাই। বাবুজি, এত দূর থেকে আসছেন, আপনারা কি দয়া করে একটু এখানে বিশ্রাম করবেন না? প্রণাম মাইজি, আজ আর আমাদের বিশ্রামের সময় নেই। যদি ভালোই ভালোই ফিরে আসি আবার এখানে এসে বিশ্রাম করব। চলুন অবিনাশবাবু। সন্ধ্যা, কিন্তু আজকের সন্ধ্যা চন্দ্রহীন নয়। চারিদিক ছন্দময় হয়ে আছে জ্যোৎস্নার মৌন আলোক সঙ্গীতে। আবার সেই বিশালগড়ের অসমুচ্চ পথের উপরে দুই দিকে তার গহন অরণ্য, নৃত্যশিলা তটিনী, ছবির মতো সুন্দর পাহাড়ের পর পাহাড়। সেদিন ছিল অন্ধকারের বিভীষিকা, কিন্তু আজ চারিদিকে ছড়িয়ে আছে যেন গীতি কবিতার ঐশ্বর্য। এইসব দেখতে দেখতে অবিনাশবাবুকে নিয়ে আমি এগিয়ে চললুম। আজ আমি নির্ভয়,
কারণ কবচের মহিমা আমাকে করে তুলেছে পরম সাহসী। রুদ্রপ্রতাপ আজ যদি একেবারে আমার সামনে এসেও হাজির হয়, তাহলেও আমি পশ্চাৎপদ হব না 1 ইঞ্চিও। প্রকৃতির সৌন্দর্য আমাদের এমনভাবে অভিভূত করে রাখল যে অনেকখানি পথ পার হয়েও আমরা কেউ কারোর সঙ্গে বাক্য বিনিময় করবার অবসর পেলুম না। আমাদের হয়ে তখন কথাবার্তা বলতে লাগলো উচ্ছ্বসিত সুগন্ধ বাতাস, মর্মরিত তরুলতা, কলরব মুখরা নদী ও নাম না জানা সব গানের পাখি। এই শব্দ গন্ধ স্পর্শময়ী মোহিনী রাত্রি খানিকক্ষণের জন্য ভুলিয়ে দিল সেই বিভীষণ রাজা রুদ্রপ্রতাপের স্মৃতিও। সর্বপ্রথমে কথা বললেন অবিনাশবাবু। বিনয়বাবু, একটা বিষয়ে আমি অনুমান করতে পারছি। কি? রুদ্রপ্রতাপ বিশালগড়ে ফিরবে কেমন করে? আপনি কিছু আন্দাজ করতে পারছেন? খানিক দূরে একটা পাহাড়ের বুকে ঝর্ণা ঝরে পড়ছিল তরল রৌপ্য ধারার মতো। সেই দিকে তাকিয়ে আমি বললুম, আমি এখন কোনো কথাই অনুমান করবার চেষ্টা করছি না অবিনাশবাবু। আমি বাস করছি এখন অন্য জগতে। মানে? রাজা রুদ্রপ্রতাপ নয়, আমার ঘাড়ে চেপেছে এখন কোনো কবির প্রেতাত্মা। কি বলছেন কি আপনি? কবিরা যা নিয়ে কারবার করেন, আমি হয়েছি তারই কারবারি। অর্থাৎ? আমার উপরে দেখছি চাঁদকে, নীলিমার গায়ে দেখছি জ্যোৎস্নাকে, পাহাড়ের উপরে দেখছি নির্ঝরিণী, আর বনে বনে দেখছি কত রূপ, কত রস, কত ছন্দ। ভুলে গিয়েছি অবিনাশবাবু, ভুলে গিয়েছি। আপনার ওই রুদ্রপ্রতাপকে একেবারে ভুলে গিয়েছি। কিন্তু রুদ্রপ্রতাপ যে আমাদের ভোলেনি, সেটাও কি আপনি ভুলে গেছেন নাকি? তৎক্ষণাৎ সজাগ হয়ে বসলুম। এবারে আমার স্বর্গ থেকে হলো পতন। বললুম, এমন সুন্দর জগতে সেই মূর্তিমান অন্ধকারের কথা কেন আমাকে স্মরণ করিয়ে দিলেন? স্মরণ না করিয়ে দিয়ে উপায় নেই বিনয়বাবু। আমাদের হাতে সময় খুবই অল্প। যে কোনো মুহূর্তেই রুদ্রপ্রতাপ কিন্তু আবার আমাদের চোখের সামনে হাজির হতে পারে। বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে যেন কি অনুমান করতে বলছিলেন? আমি বলছিলাম যে এই রুদ্রপ্রতাপ কেমন করে বিশালগড়ে ফিরে আসছে, সে কথা বলতে পারেন? আপনি আমার সঙ্গে আছেন বলে ওসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাবার একটুও চেষ্টা করিনি। আপনি কিছু অনুমান করেছেন? রুদ্রপ্রতাপ বিশালগড়ে আসবে সেই সিন্ধুকেরই ভিতরে, যা বহন করে আনছে একদল বেদে। তাই নাকি? সেই রকমই তো সন্দেহ হয়। সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে রুদ্রপ্রতাপ নিশ্চয়ই আশ্রয় নিয়েছে ওই সিন্ধুকের ভিতরে। কেননা দিনের বেলায় যে লোকটা মরার মতো, সে আর যাই হোক পৃথিবীর সবার সামনে ঘুরে বেড়াবে না। কি বিনয়বাবু? কিন্তু এখন আবার রাত্রি হয়েছে, রাজা যে এখনো সজীব হয়ে ওঠেনি, এ কথা কি জোর দিয়ে বলা যায়? না 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 না, তা যায় না। কিন্তু একটু ভেবে দেখুন, সেক্ষেত্রে এর মধ্যে নিশ্চয়ই আমরা আবার রাজার দেখা পেতুম। দেখুন, আমার মনে হয় যে কারণেই হোক রাজা এখনো তার নিরাপদ বাসা ছেড়ে বাইরে বেরোতে সাহস করেনি। আচম্বিতে খুব কাছেই বনের ভিতর থেকে জেগে উঠল আবার সেই অতি পরিচিত ও ভয়াবহ অট্টহাসির উচ্ছ্বাস। আমার চোখের সম্মুখে এক মুহূর্তে যেন টপ করে নিভে গেল আকাশ ও পৃথিবী ভরা পরিপূর্ণ জ্যোৎস্নার উজ্জ্বল্য। এক লাফে পিছিয়ে এলুম, বললুম, অবিনাশ বাবু, অবিনাশ বাবু। ব্যাপারটার আকস্মিকতা এতই অভাবিত যে অবিনাশবাবু পর্যন্ত খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন। ও স্বর যে কার তা বুঝতে কিছুই বিলম্ব হয় না। পৃথিবীতে একমাত্র লোকেরই কণ্ঠ থেকে
ওই রকম পৈশাচিক হাস্যধ্বনি জাগ্রত হতে পারে। আমরা পরস্পরের হাত ধরে খানিকক্ষণ নীরব হয়ে সেখানে দাঁড়িয়ে রইলুম, কিন্তু অট্টহাসি আর শোনা গেল না। অট্টহাসি থেমে গেলেও তার প্রতিধ্বনি তখনও শোনা যেতে লাগলো দূরে দূরে পাহাড়ের শিখরে শিখরে এবং উপত্যকায় উপত্যকায়। আলোর উপরে নেমে এলো যে অদৃশ্য অন্ধকারের ঘেরাটো, তা চোখে দেখা না গেলেও যেন হৃদয় দিয়ে অনুভব করা যায়। অবিনাশবাবুকে বললুম, অবিনাশবাবু, আপনার ধারণা সত্য নয়, রাজার দেহ আবার জ্যান্ত হয়ে উঠেছে। শুধুমাত্র জ্যান্ত হয়নি, বোধহয় আমাদের পিছন পিছনও আসছে। ত্রস্ত চোখে পিছন দিকে তাকিয়ে বললুম, কিন্তু তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তাকে দেখতে পাচ্ছেন না কারণ সে দেখা দিতে সাহস করছে না। সাহস করছে না? না, আপনার কবচের কথা আবার ভুলে যাচ্ছেন নাকি? এমন অবস্থায় ভুলে যাওয়া অসম্ভব নয়, কিন্তু রাজা যদি সত্য সত্যই ভয় করে, তবে অকারণে এমনভাবে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে এলো কেন? সেইটাই 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 তো আমি বুঝতে পারছি না বিনয়বাবু। তার পক্ষে এখন আত্মগোপন করে থাকাই উচিত ছিল, কিন্তু তা যখন সে করছে না, তখন তার মনের মধ্যে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। তার শয়তানি বুদ্ধি এখন কোন পথ ধরবে তাও তো বুঝতে পারছি না। আত্মরক্ষার জন্য এখন আমাদের আরো সাবধান হতে হবে, বুঝলেন? এই বনে কি করে আমরা আরো সাবধান হব? ওয়েট, অপেক্ষা করুন, এক্ষুনি দেখতে পাবেন। আমরা তখন যেখানে দাঁড়িয়েছিলুম তার একদিকে পাহাড় আর বন, আর একদিকে জঙ্গল শেষ হয়ে গিয়ে আরম্ভ হয়েছে সুদূর বিস্তৃত একটা প্রান্তর। অনেক দূরে প্রান্তরের মাঝখানে একটা সুদীর্ঘ রৌপ্যরেখা থেকে থেকে চকচক করে উঠছিল, বোধহয় কোনো নদী। আমাকে নিয়ে অবিনাশবাবু পথ ছেড়ে নেমে প্রান্তরের উপরে গিয়ে দাঁড়ালেন। তারপর বিড়বিড় করে কি এক দুর্বোধ মন্ত্র বলতে বলতে মাটির উপরে মণ্ডল আকারে টেনে দিতে লাগলেন একটা রেখা। বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলুম, ও কি করছেন অবিনাশবাবু? অবিনাশবাবু নিজের কাজ শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন, এই নিন, মন্ত্রপুত একটা গন্ডির এনে দিলুম, একেবারে লক্ষণ রেখা। কেন? রুদ্রপ্রতাপ যখন আবার জেগে উঠেছে, তখন এই গণ্ডির ভিতরে বসেই আজকের রাতটা আমাদের পুজিয়ে দিতে হবে। সাবধান, এই গণ্ডির ভিতর থেকে কিছুতেই বাইরে যাবার চেষ্টা করবেন না, এর বাইরে গেলেই কিন্তু বিপদ। কিন্তু এই গণ্ডির ভিতরে থাকলে ভূত, প্রেত, দৈত্য, দানব কেউই আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। রুদ্রপ্রতাপের সমস্ত শয়তানি বুদ্ধি এই গণ্ডির বাইরে একেবারে মাঠে মারা যাবে। আসুন বিনয় বাবু, আসুন আসুন, এই মাঝখানটায় বসুন। মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে দিন। ইচ্ছা করেন তো রীতিমতো নাক ডাকিয়ে রাত কাবার করলেও কোনো ক্ষতি হবে না। আমার নাক আজ রাতে ডাকবার চেষ্টা করবে? আপনি কি পাগল হয়েছেন? বেশ তো, তবে আপনার নীরব নাসিকা দিয়ে লক্ষ্মী ছেলেটির মতো এইখানে বসে আবার স্বপ্ন দেখতে শুরু করুন। তাও অসম্ভব। আমার ঘাড় থেকে কবির প্রেতাত্মা এখন নেমে গিয়েছে। রুদ্রপ্রতাপের সাংঘাতিক মূর্তি ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। উত্তম, অতি উত্তম। গণ্ডির ভিতরে বসে তাও দেখলে ক্ষতি নেই, কিন্তু খুব হুঁশিয়ার, গণ্ডির বাইরে কিন্তু একটা পাও বাড়াবেন না, মনে থাকবে। আমি ঘাড় নেড়ে সায় দিলুম, মুখে কিছু বললুম না। অবিনাশবাবু একটা মস্ত হাই তুলে বললেন, কিন্তু ঘুমাবার আগে একটা কথা বলে রাখি বিনয়বাবু, সর্বদাই মনে রাখবেন দুষ্ট আত্মা অর্থাৎ পিশাচ করেছে আপনার দেহকে স্পর্শ। রাজাকে তা আপনি জানেন, যতই রক্ষা কবচ ধারণ করুন আপনাকে সে সহজেই ভোলাতে পারবে। পিশাচের ছলনা কোন দিক থেকে যে আপনাকে আকর্ষণ করবে আপনি জেনেও বুঝতে পারবেন না বলেই মনে করি। কিন্তু সর্বক্ষণ স্মরণ রাখবেন, আপনার পক্ষে গণ্ডির ভিতরটা সম্পূর্ণ নিরাপদ, আর গণ্ডির বাইরেটা হচ্ছে একান্ত বিপজ্জনক।
মনে থাকবে। তিনি পাশ ফিরে শুলেন। মিনিট কয়েক যেতে না যেতেই তার নাসিকার মধ্যে জাগ্রত হলো দস্তুর মতো হুঙ্কার ধ্বনি। সেই কোলাহল শুনে দুটো শেয়াল চরম বিস্ময়ে একটা ঝোপের ভিতর থেকে একবার মাত্র মুখ বাড়িয়ে মুহূর্তেই সেই স্থান থেকে সরে যেতে বিলম্ব করল না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলুম মাঠের উপরে দূরের চাকচিক্যময় রূপলী নদী রেখার দিকে। ধীরে ধীরে আবার মনের ভিতরে হতে লাগলো অসাময়িক কবিত্বের সঞ্চার। সে কবিত্বকে অসাময়িক ছাড়া আর কি বলবো, যেখানে একটু আগেই শোনা গেছে অলৌকিক এবং পৈশাচিক অট্টহাস্য, সেখানে কোনো সত্যিকারের মহাকবির মনও ধারণায় আনতে পারত না কোনো রকম কবিত্বকে। কতক্ষণ এইভাবে কেটে গেল আমি তা জানি না, কিন্তু হঠাৎ আমার সন্দেহ হতে লাগলো সমুজ্জ্বল নদীরেখার ঠিক উপরেই ক্রমে ক্রমে পুঞ্জীভূত হয়ে উঠেছে দুগ্ধ ধবল চন্দ্রকার ধারার কতক কতক অংশ। ভুল দেখছি ভেবে আমি একবার দুই হাতে দুই চোখ কচলে আরও ভালো করে দেখলুম সেই পুঞ্জীভূত জ্যোৎস্না খণ্ডে খণ্ডে যেন বিভক্ত হয়ে এগিয়ে আসছে, আরও এগিয়ে আসছে ধীরে ধীরে আমারই দিকে। জ্যোৎস্নার এমন কল্পনাতীত ব্যবহার এর আগে আমি কখনো লক্ষ্য করিনি। এও কি সম্ভব? আসছে, আসছে, আরও কাছে আসছে, আরও কাছে এগিয়ে আসছে খণ্ডে খণ্ডে বিভক্ত পুঞ্জীকৃত জ্যোৎস্না। ব্যাপারটাকে একটু তলিয়ে বোঝবার চেষ্টা করলুম, কিন্তু বিশেষ কিছুই বুঝতে পারলুম না। আমার বোধ শক্তি যেন ক্রমেই কেমন আচ্ছন্ন হয়ে আসতে লাগলো। কেবল এইটুকু অনুভব করলুম আমার মনের মধ্যে যেন নূপুর বাজাচ্ছে কি এক অজানিত আনন্দের ছন্দ। যেন এই আনন্দকে লাভ করতে পারলে আমি অনায়াসেই পরিত্যাগ করতে পারি যে কোনো সাম্রাজ্যের সিংহাসন। আরও কাছে, আরও, আরও, আরও কাছে একে একে এগিয়ে এলো সে আশ্চর্য চন্দ্রকিরণ পুঞ্জ। যা ছিল প্রথমে ছায়া ছায়া স্বচ্ছ, দেখতে দেখতে তা গ্রহণ করতে লাগলো এক একটা নির্দিষ্ট আকার। ঘনীভূত হয়ে উঠছে, আকারগুলো ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে। পরে পরে অবশেষে পাশে পাশে আত্মপ্রকাশ করল তিনটে মূর্তি। মূর্তিগুলো যেন পরিচিত, এর আগেও যেন দেখেছি, তাদের কোনো স্বপ্ন জরিমায় যেন দেখেছি, কিন্তু কোথায় কোথায় দেখেছি তা ধারণাতেও আনতে পারলুম না। আমি তখন একেবারেই আত্মবিস্মৃত। আমার কাছ থেকে তখন বিলুপ্ত হয়ে গিয়েছে যেন পৃথিবীর অস্তিত্ব। পাশাপাশি তিনটি তরুণীর সঞ্চারিণী লতার মতন তনু, এমন সব পরমা সুন্দরী আমার চক্ষু জীবনে আগে কখনো দেখিনি। রূপকথার রাজকন্যারাও যেন তুচ্ছ তাদের কাছে। বক পাখির মতো শুভ্র তাদের দেহ, এবং তাদের একজনের চোখে জ্বলছে গোলাপি আলো, আর একজনের চোখে বেগুনি আলো, আর আরেকজনের চোখে নীল আলো। চোখে যে এত রকমের আলো জ্বলতে পারে এ কথা জানতুম না কোনো দিনই। তিনটি তরুণী এগিয়ে এসে দাঁড়ালো পাশে পাশে। যার চোখে চলছিল গোলাপি আলো সে আনন্দিত স্বরে বলল, বন্ধু, আমায় কি চিনতে পারছো না? আমি তাকে চিনলুম, কিন্তু মুখ আমার হয়ে গিয়েছে বোবা। যার চোখে জ্বলছিল বেগুনি আলো সে এগিয়ে এসে নির্ঝরিণীর ছন্দ ভরা কণ্ঠে বলল, এসো বন্ধু, এখানে এসো। আকাশের চাঁদ চায় পৃথিবীর ছেলে মেয়েদের খেলা দেখতে। বন্ধু, ও বন্ধু, আজ তুমি আমায় চিনতে পারছো না? সেদিন তোমায় দেখেছিলুম, কি চমৎকার, কিন্তু আজ দেখছি তোমার গলায় ঝুলছে তামার তৈরি কি একটা বিশ্রী জিনিস। ওটা দিয়ে যাও আমার হাতে, আমি ছুঁড়ে ফেলে দিই ওটাকে নদীর জলে। অমন সুন্দর দেহে
অমন কুৎসিত জিনিস কি মানায়? দাও দাও, ওটা আমায় দাও, আর ওর ভার বহন করো না। বলতে বলতে সে সামনে বাড়িয়ে দিল দুইখানি ফুলের পাপড়ির মতন নরম হাত। আমি দাঁড়িয়ে উঠলুম মাতালের মতন টলতে টলতে। সমস্ত পৃথিবী যেন আমার ধারণার বাইরে। নিজের অজ্ঞাত সারেই আমি গলা থেকে কবচখানা টেনে বার করলুম। তারপর অবিনাশবাবুর টানা রেখামণ্ডলের বাইরে যাবার জন্যে পা বাড়ালুম। কিন্তু পর মুহূর্তেই প্রচণ্ড এক হাতের টানে আছাড় খেয়ে মাটির ওপর পড়লুম পিছন দিকে। ক্রোধে বিচলিত কণ্ঠে অবিনাশবাবু চিৎকার করে বললেন, ভাগ্যিস ভাগ্যিস আমি হঠাৎ জেগে উঠেছি, নইলে আপনার কি হতো বলুন দেখি। আপনি আপনি গণ্ডির বাইরে গিয়ে কবচ দিতে যাচ্ছিলেন কার হাতে? আপনি মূর্খ, আপনি আমি না আপনাকে গালাগালি দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না বিনয়বাবু। চুপ করে বসে থাকুন এখানে, বসুন। আচম্বিতে কোথা থেকে কার কণ্ঠে জেগে উঠল ভয়ঙ্কর অট্টহাস্য, নরকেও যা কেউ কোনোদিন শ্রবণ করেনি। সঙ্গে সঙ্গে সেই তিনটে অপূর্ব সুন্দর কিন্তু অপার্থিব নারী মূর্তি সরে সরে ক্রমে দূরে, আরও দূরে সরে গেল। দেখতে দেখতে তাদের দেহ মিলিয়ে যেতে লাগলো যেন কোনো বায়বীয় পদার্থের মতো বাতাসের সঙ্গে। কোথায় গোলাপি আলো, কোথায় বেগুনি আলো, কোথায় নীল আলো? কেমন একটা অদ্ভুত ক্রন্দন প্রথমে অস্পষ্ট আর অস্পষ্ট হয়ে শোনাতে লাগলো বহু বহু দূরের প্রতিধ্বনির মতো। তারপর তাও মিলিয়ে গেল। জাগ্রত হয়ে রইল কেবল স্বাভাবিক এবং পরিপূর্ণ চাঁদের আলো। অবিনাশবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বিনয়বাবু, যা বারণ করেছিলুম আপনি কিন্তু তাই করতে যাচ্ছিলেন। আমি হাত জোর করে বললুম, সব এখন বুঝতে পেরেছি। আমি নরকে যাচ্ছিলুম। আপনি আমাকে ক্ষমা করুন অবিনাশবাবু। এখানে ক্ষমার কথা হচ্ছে না বিনয়বাবু, এখানে আছে কেবল যুক্তির কথা। আর যাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে, বিগতকে নিয়ে আমি আর নড়াচড়া করতে চাই না। হয়তো যে দেখুন, পূর্ব চক্রবালে দেখা যাচ্ছে গোলাপি উষার মোহনীয় দৃষ্টি। এইবারে শেষ হবে যত ভৌতিক চক্রান্ত। একটু একটু করে ধপধপে নরম আলোর আভায় ভরে গেল সমস্ত আকাশ। দূরে কাছে গাছে গাছে গেয়ে উঠল জাগ্রত প্রভাতে গীতকারী বিহঙ্গের দল। উঠে দাঁড়িয়ে পূর্ণ কণ্ঠে বললুম, জয় জয় প্রভাত সূর্যের জয়। চলুন অবিনাশবাবু, আর কোনোদিন আমি পদচ্যুত হব না। আবার ধরেছি বিশালগড়ের পথ। চিকন রোদে চারিদিক পড়ছে ঝলমল। কোথাও নেই এতটুকু কালিমার আভাস। গাছপালার ছায়া পর্যন্ত যেন মাজা ঘষা সমুজ্জ্বল। সারা পথ ধরেই কানে জাগছে পাখিদের আনন্দ গীতি। ঝর্ণার সুরও শোনা যাচ্ছে মাঝে মাঝে। বিশালগড়ের অরণ্য থেকে এখন বিলুপ্ত হয়েছে সমস্ত বিভীষিকার ভাব। আমার মনও নির্ভয়। এখন দিনের বেলা। শয়তানের রাজা অসহায় মরার মতন পড়ে আছে কোথায়। সে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অবিনাশবাবু বললেন, বিনয়বাবু তাড়াতাড়ি চলুন, আমাদের আরো তাড়াতাড়ি পা চালাতে হবে। কেন অবিনাশবাবু, তাড়াতাড়ির দরকার কি? আরে দিনের বেলা আলো থাকতে থাকতে আমরা যদি বিশালগড়ে পৌঁছতে না পারি, তাহলে আমাদের চরম বিপদের সম্ভাবনা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পিশাচ হবে জীবন্ত, সঙ্গে সঙ্গে আবার জাগবে রক্তভক্ত নেকড়ের দল আর সেই ভীষণ সুন্দর নারী মূর্তিগুলো। তখন কোন দিক দিয়ে কেমন করে যে বিপদ আসবে আমরা কিন্তু তার কোনো আইডিয়াও করতে পারবো না। অবিনাশবাবুর সাবধানবাণী শুনে পায়ের গতি করলুম দ্রুততর। বিশালগড়ে যখন পৌঁছলুম বেলা তখন 5টা। দিনের বেলাতেও
সেই প্রকাণ্ড অট্টালিকাকে যেন দেখাচ্ছে মৃত্যুবৎ। বিস্তৃত অঙ্গনের উপরে জাগতে লাগলো কেবল আমাদের পায়ের শব্দ, তাছাড়া কোনো দিক থেকে কোনো শব্দই শুনতে পেলুম না। এখানে হয়েছে যেন নিখিল জীবনের সমাধি। এখানে যেন কণ্ঠস্বরকে মুক্ত করতেও হয় আতঙ্ক। সেই প্রকাণ্ড দরজা, পাল্লা দুখানা ছিল বন্ধ, হাত দিয়ে ঠেলতেই যেন কর্কশ স্বরে প্রতিবাদ করতে করতে খুলে গেল। ভিতরে ঢুকে সোজা গিয়ে হাজির হলুম সেই ঘরে যেখানে কিছুদিন আগে বাস করেছিলুম বন্দির মতো। ঘরের সাজসজ্জা কিছুই পরিবর্তন হয়নি। নতুনত্বের মধ্যে দেখলুম খালি সর্বত্রই পড়ে রয়েছে ধুলোর একটা আবরণ। জিজ্ঞাসা করলুম, এখন আমরা কি করব অবিনাশবাবু? প্রথমেই আমাদের যেতে হবে রাজার শয়নগৃহে, মানে বেডরুমে। কিন্তু আগেই তো আপনাকে বলেছি, দিনের বেলায় রাজা তার ঘরের ভিতরে থাকেন না। জানি বিনয়বাবু, সে কথা আমাকে আর মনে করাতে হবে না। আমি যেতে চাই একতলার সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটাতে, যেখানে আপনি সিন্দুকের ভিতরে রাজাকে শুয়ে থাকতে দেখেছেন। তাহলে আসুন আমার সঙ্গে এদিকে। তারপর ঠিক যেভাবে প্রথমে রাজার ঘরে ঢুকেছিলুম, কার্নিশের উপর দিয়ে ঠিক সেরকম করেই আবার ঢুকলুম সেই ঘরের ভিতরে। সে ঘরের কোনো পরিবর্তন হয়নি। সেকেলে টেবিলের উপরে ধুলো মাখানো স্বর্ণমুদ্রাগুলো পর্যন্ত ঠিক সেইভাবেই পড়ে রয়েছে। দেওয়ালের দরজাটা ঠেলে আবার পেলুম সেই সরু পথ ও সংকীর্ণ সিঁড়ির সার। আবার নামতে লাগলুম নিচের দিকে। সেবারের মতন এবারও মনের মধ্যে জেগে উঠল একটা রোমাঞ্চকর অপার্থিব ভাব। ইহলোক থেকে যেন এগিয়ে যাচ্ছি পরলোকের দিকে। জানি পিশাচ রাজা এখন উপদ্রব করবার শক্তি থেকে বঞ্চিত হয়ে আছে, তবু এই অপার্থিব ভাবটা মনের ভিতর থেকে তাড়াতে পারলুম না। অবিনাশবাবু কি ভাবছিলেন জানি না, কিন্তু তিনি একেবারেই চুপচাপ। তারপর সেই ঘর, কিন্তু আজ আর সেখানে গলিত শবদেহের দুর্গন্ধ নেই, আর সেই প্রকাণ্ড সিন্দুকটাও সেখান থেকে অদৃশ্য। খানিকক্ষণ নীরব থেকে অবিনাশবাবু ধীরে ধীরে বললেন, আমাদের ভয় কি রুদ্রপ্রতাপ তার শোবার ঘর বদলেছে নাকি? হতেও পারে, অসম্ভব নয়। তাহলে আজ দেখছি বাড়ির সর্বত্রই তন্ন তন্ন করে খুঁজতে হবে, কিন্তু সূর্যাস্তের আগে সেটা সম্ভব হবে কি? যাক, পরের কথা পরেই ভাবা যাবে। এখন আসুন, আমাদের অন্বেষণ আরম্ভ করতে হবে একেবারে বাড়ির ওপরতলা থেকে। উঠে গেলুম 3 তলার সেই সুদীর্ঘ দালানে। সেখানে সেই ঘরের পর ঘর, আর প্রত্যেক ঘরের দরজাতেই একটা করে তালা লাগানো। কিন্তু সেদিনকার মতো আজকেও দেখলুম সেই বড় হলঘরটির দরজায় কুলুপ লাগানো নেই। হাত দিয়ে ঠেলতেই ধীরে ধীরে পাল্লা দুখানা খুলে গেল। কিন্তু ঘরের ভিতরে ঢুকতে গিয়েই বুকের ভিতরে লাগলো একটা মহা আতঙ্কের ধাক্কা। তাড়াতাড়ি আবার পিছিয়ে এলুম। অবিনাশবাবু এগিয়ে দেখলেন, তারপর চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন স্থির মূর্তির মতো। ঘরের মাঝখানে রয়েছে একখানা মস্ত বড় খাট, এবং তার উপরে পাশাপাশি শুয়ে রয়েছে সেই ভীষণ সুন্দর এবং অপার্থিব 3 নারী মূর্তি। খানিকক্ষণ পরে অবিনাশবাবু মুখ ফিরিয়ে আমাকে বললেন, আসুন। অবিনাশবাবুর সঙ্গে সঙ্গে আড়ষ্টভাবে এবং রীতিমতো ভয়ে ভয়েই আমি ঘরের ভিতরে ঢুকে সেই ভয়াবহ খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। সত্য, এদের দেখবার আগে এমন সৌন্দর্যের কল্পনাও করা যায় না। তাদের 3 জনের পরনে 3খানি গোলাপি, বেগুনি আর নীল রঙের পাতলা ফিনফিনে শাড়ি। তাছাড়া দেহের অন্য কোথাও কোনো রকম অলঙ্কারই নেই। এই নিরলঙ্কার দেহের জন্যই যেন আরও সুন্দর হয়ে উঠেছে তাদের আকৃতি। মাথার চিকন কালো চুলের রাশি এলিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। মোমের মতো নরম দেহের উপর দিয়ে ফুটে বেরোচ্ছে যেন ভিতরকার রক্তের আভা। কি নিটল বাহু, কি টানা টানা ভুরু, কি চমৎকার ডাগর ডাগর চোখ। ঠোঁটগুলি যেন ঠিক মিহিন ফুলের পাপড়ি, এবং আধখোলা ঠোঁটের ভিতর থেকে দেখা যাচ্ছে ধপধপে দাঁতগুলি মুক্ত রাশির মতো।
পাশাপাশি শুয়ে আছে যেন বড় শিল্পীর হাতে গড়া 3টি চমৎকার পুতুল। কিন্তু এই সুন্দর আকৃতির পিছনে আছে যে ভয়ঙ্কর প্রকৃতি, এখন তাদের দেখে কিছুতেই আন্দাজ করা সম্ভবপর নয়। তাদের চোখের পাতা খোলা থাকলেও তাদের ভিতর থেকে বেরোচ্ছে না কোনো জাগ্রত দৃষ্টির আভাস। শ্বাস প্রশ্বাসে বুকের উত্থান পতন নেই, কিন্তু তাদের দেখলে মৃত বলেও সন্দেহ হয় না। এরা যেন আশ্চর্য জ্যান্ত মৃতদেহ। এদিকে সরে আসুন। এমন গভীর ও কঠোর স্বরে অবিনাশবাবু কথাগুলো বললেন যে আমি সচকিত দৃষ্টি তুলে তার দিকে তাকালুম। তার মুখের উপরে একটা নৃশংস দৃঢ় প্রতিজ্ঞার ভাব। সরে এসে জিজ্ঞাসা করলুম, অবিনাশবাবু, এখন আপনি কি করবেন? অবিনাশবাবু উত্তর দিলেন না। হাত ব্যাগ খুলে ভিতর থেকে টেনে বার করলেন একখানা ধারালো চকচকে ভোজালি। আমি বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম, এ কি অবিনাশবাবু, আপনি ভোজালি বার করলেন কেন? দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে তিনি বললেন, মরা যাতে আর না বাঁচতে পারে সেই ব্যবস্থাই আমি করব। আমার বুকটা ধড়াস করে উঠল। শিউরে উঠে বললুম, তার মানে আপনি কি এদের হত্যা করতে চান? মরাকে আবার কেউ হত্যা করতে পারে নাকি? হ্যাঁ? কিন্তু আপনি তো জানেন এরা কেউ মরা নয়, এরা ঘুমিয়ে পড়ে আবার জেগে ওঠে। হ্যাঁ, আবার জেগে ওঠে জীবন্ত মানুষের রক্তপান করবার জন্যে। আপনি কি দেখতে পাচ্ছেন না ওদের ঠোঁট অত বেশি লাল কেন? ওদের ঠোঁটে এখনো মাখানো রয়েছে মানুষের শুকনো রক্তের দাগ। আর খানিক পরেই ওরা আবার জেগে উঠবে আর রাক্ষসীর মতো আক্রমণ করবে আমাদেরই। কিন্তু ওদের জাগার দিন শেষ হয়ে গিয়েছে। আমি আমি আর ওদের জাগতে দেব না, না না, কখনোই না। বলতে বলতেই তিনি ভোজালিখানা তুলে ধরলেন মাথার উপরে। করেন কি? কি করছেন? কি করছেন অবিনাশবাবু? আপনি আপনি নির্বোধ, পৃথিবীর উপরে দয়া। ভোজালিখানা তুলে অবিনাশবাবু আবার ঝুঁকে পড়লেন সামনের দিকে। সে দৃশ্য সহ্য করতে পারবো না বলে আমি বেগে ঘরের ভেতর থেকে পালিয়ে এলুম। তারপরে দালানে দাঁড়িয়ে আচ্ছন্নের মতো শুনলুম আঘাতের পর আঘাতের শব্দ এবং 3টে বিভিন্ন কণ্ঠে 3-3বার কান ফাটানো তীব্র চিৎকার। অবিনাশবাবু দ্রুত পদে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন। তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো এবং তার জামা কাপড়ে টকটকে লাল টাটকা রক্তের দাগ। তার হাতের ভোজালি থেকেও ঝরছে ঝরঝর করে রক্ত। প্রায় অস্ফুট স্বরে তিনি বললেন, চলে আসুন বিনয়বাবু, শিগগির চলে আসুন। পৃথিবী থেকে 3টে মহাপাপ চিরদিনের মতো বিদায় হয়েছে। ওদের কাটা মুন্ডু আর কোনো দিনও জোড়া লাগবে না। চলে আসুন। অবিনাশবাবুর সঙ্গে আমি আবার বিশালগড়ের বাইরে এসে দাঁড়ালুম। বিশালগড়ের ভিত্তির তলায় বোধহয় কোনো ছোট পাহাড় আছে, কারণ এখানটা চারিদিকের অন্য জায়গার চেয়ে অনেক উঁচু। এখানে দাঁড়িয়ে চতুর্দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় অনেক দূর পর্যন্ত। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে বুঝলুম আর খানিকক্ষণ পরেই হবে সূর্যাস্ত। এটা মনে হতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সূর্যাস্তকাল পর্যন্ত আমরা সম্পূর্ণ নিরাপদ। ততক্ষণ পর্যন্ত পিশাচের নিদ্রাভঙ্গ হবে না। কিন্তু তারপর বোধহয় সেই কথাই ভাবছিলেন অবিনাশবাবুও, কারণ তিনি বললেন, বিনয়বাবু, বিশালগড়ের ভিতরে তো রুদ্রপ্রতাপের কোনো পাত্তাই পেলুম না। খুব সম্ভব এই অরণ্যেই কোনো গুপ্ত স্থানে সে দিবানিদ্রায় অসাড় হয়ে পড়ে আছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই হবে আবার তার জাগরণ। আর আমাদের পক্ষে
সেটা হবে অত্যন্ত বিপদের কথা। রাতের বেলায় এই বিশাল অরণ্যের কোথাও আমরা নিরাপদ নই। পিশাচ তার অপার্থিব শক্তি নিয়ে নিশ্চয়ই আমাদের খুঁজে বার করবে। সূর্যাস্তের আগে আমরা কিছুতেই এই বনের ভিতর থেকে বেরিয়ে যেতে পারবো না। তখন আমাদের কি উপায় হবে অবিনাশবাবু? আত্মরক্ষা করার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে কালকের মতো আবার মন্ত্রপুত গণ্ডির মধ্যে রাত্রি যাপন করা। মানলুম, আপনার মন্ত্রপ্লুত গণ্ডির ভিতরে কোনো প্রেত কি পিশাচ আসতে পারবে না, মানলুম। কিন্তু আর একটা বিপদের কথা আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনি কোন বিপদের কথা বলছেন বিনয়বাবু? আপনাকে কি সেই নেকড়ের দলের কথা আমি বলিনি? সেই দারুণ নেকড়ের দল রুদ্রপ্রতাপের বশীভূত। সে যদি নেকড়ের দলকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তাহলে এই মন্ত্রপ্লুত গণ্ডি কি আমাদের রক্ষা করতে পারবে? অবিনাশবাবু খানিকক্ষণ গম্ভীর মুখে স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, নেকড়ের দলের কথা সত্যি আমার মনে ছিল না। গণ্ডি তো তাদের বাধা দিতে পারবে না। তবে আমাদের পক্ষে একমাত্র সান্ত্বনা এই যে আমরা নিরস্ত্র নই। আমাদের দুইজনেরই সঙ্গে আছে রিভলভার। অন্তত যতক্ষণ বাঁচব ততক্ষণ তাদের বাধা দিতে পারবো। হ্যাঁ, যতক্ষণ বাঁচবো ততক্ষণ। কিন্তু তারপরের কথা এখন আর ভেবে কোনো লাভই নেই বিনয়বাবু। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলুম তা সম্পূর্ণরূপে সফল হলো না। পিশাচীদের বধ করেছি বটে, কিন্তু পালের গোদা সেই পিশাচ এখনো বর্তমান। সে যে কি করবে আর কি না করবে তাও আমরা অনুমান করতে পারছি না। আমাদের সম্বল কেবল ভগবানের দয়া, তারই উপরে নির্ভর করা ছাড়া অন্য কোনোই উপায় নেই বিনয়বাবু। আবার আকাশের দিকে তাকিয়ে দেখলুম, অস্ত যাবার আগে সূর্যের মুখ যতই রাঙা হয়ে উঠছে, তার কিরণ হয়ে আসছে ততই পরিম্লান। দিনের আলো থাকতে থাকতে বাসায় ফেরবার জন্য পাখিদের মধ্যে জেগেছে ব্যস্ততা। শূন্য পথ দিয়ে দলে দলে উড়ে যাচ্ছে বুনো হাঁস, বক, কাক, শালিক ও চিল প্রভৃতি বিহঙ্গের দল। কখনো হাঁস ও বকের ঝটপট শব্দে এবং কখনো বা টিয়া ও শালিকের কলরবে থেকে থেকে ভেঙে যাচ্ছে অরণ্যের নিস্তব্ধতা। হঠাৎ বাতাসও কেমন যেন চঞ্চল হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে জাগল আসন্ন রাত্রির ভয়ে অরণ্যের মর্মর কাতরতা। তারপরেই অনেক অনেক দূর থেকে শুনতে পেলাম একটা ভয়াবহ অস্পষ্ট ধ্বনি। সচকিত কণ্ঠে বললুম, অবিনাশবাবু, শুনছেন? কি? আপনি একটা শব্দ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি, কিন্তু ওটা কিসের শব্দ? নেকড়েরা আসছে। নেকড়েরা? হ্যাঁ, নেকড়েরা আসছে আর ছুটতে ছুটতে চিৎকার করছে। যে শব্দ শুনছেন ও হচ্ছে নেকড়েদের গর্জন। ও ভয়ানক শব্দ আমার কাছে অত্যন্ত পরিচিত। পিশাচ রুদ্রপ্রতাপের সঙ্গে নেকড়েদের কি অলৌকিক যোগাযোগ আছে তা আমি জানি, কিন্তু এরই মধ্যে কোনো অদ্ভুত উপায়ে তাদের কাছে গিয়ে পৌঁছেছে রুদ্রপ্রতাপের আদেশ। হয়তো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নেকড়েরা আমাদের কাছে এসে পড়বে। অবিনাশবাবু, মাত্র দুটো রিভলভারের গুলিতে আমরা কি শতাধিক নেকড়েকে ঠেকিয়ে রাখতে পারবো? অবিনাশবাবু কোনো উত্তর দিলেন না। চুপ করে কি যেন ভাবতে লাগলেন। আমি শুনতে লাগলুম নেকড়েদের চিৎকার ক্রমেই স্পষ্ট, আরও স্পষ্ট হয়ে উঠছে। সূর্যাস্তের আর কতক্ষণ? বোধহয় মিনিট 15-র বেশি নয়। নেকড়েদের এখানে আসতে আর কতক্ষণ? হয়তো মিনিট 15-রও কম। হঠাৎ অবিনাশবাবু বলে উঠলেন, ভয় নেই বিনয়বাবু, ভয় নেই। আত্মরক্ষার একটা উপায় আমি আবিষ্কার করেছি। কি উপায় অবিনাশবাবু? ওই যে খুব উঁচু বড় গাছটা দেখছেন, ওরই উপরে উঠে আজ আমরা রাত্রি যাপন করব। ওই গাছের উপরে আমরা নেকড়েদের ফাঁকি দিতে পারবো বটে, কিন্তু আপনি রুদ্রপ্রতাপের কথা ভুলে যাচ্ছেন কেন? গাছে উঠলে তাকেও কি ফাঁকি দিতে পারবো? রুদ্রপ্রতাপের কথা আমি ভুলিনি বিনয়বাবু। ওই গাছের চারদিক ঘিরে আমি কেটে দেবো মঞ্চ পড়া গণ্ডি। রুদ্রপ্রতাপ যদি গণ্ডির ভিতরে ঢুকতে না পায়, তাহলে সে গাছের উপরে উঠবে কেমন করে?
রুদ্রপ্রতাপ যদি একটা বাদুড় হয়ে শূন্য পথে ওই গাছের উপরে গিয়ে আবির্ভাব হয়, তখন কি হবে? না না, তা সে পারবে না। ওই গণ্ডির উপরকার শূন্যপথও তার কাছে বন্ধ। নেকড়ের চিৎকার এখন বেশ ভালো করেই শোনা যাচ্ছে। সে কি ক্ষুধিত চিৎকার! তার প্রভাবে দিকে দিকে প্রতিধ্বনিও যেন হয়ে উঠল বিষাক্ত। আমার সামনে পড়েছিল বিশালগড়ে আসবার সেই সুদীর্ঘ সোজা রাস্তাটি। হঠাৎ দেখলুম সেই রাস্তার উপর দিয়ে কারা যেন এগিয়ে আসছে এই দিকেই। চমকে গিয়ে ভালো করে তাকিয়ে বুঝলুম কয়েকটা লোক মাথার উপর কি যেন একটা বহন করে আনছে। অবিনাশবাবু সেই বড় গাছটার দিকে অগ্রসর হচ্ছিলেন। আমি তাড়াতাড়ি তাকে ডাকলুম, অবিনাশবাবু, অবিনাশবাবু, এদিকে এসুন। অবিনাশবাবু দাঁড়িয়ে পড়ে বললেন, কি? পথ দিয়ে কারা আসছে দেখুন। অবিনাশবাবু ফিরে দাঁড়িয়ে পথের দিকে করলেন দৃষ্টিপাত। কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন, পথ দিয়ে কারা আসছে বুঝতে পারছেন না? কারা আসছে? সেই বেদের দল, আর ওদের সঙ্গে রয়েছে সেই বড় সিন্দুকটা, যার ভিতরে দিনের বেলায় ঘুমিয়ে থাকে রুদ্রপ্রতাপ। রুদ্রপ্রতাপকে নিয়ে ওরা আমাদের সামনে আসতে সাহস করবে? সে তো এখন মৃত্যুবৎ। সূর্যের দিকে তাকিয়ে দেখুন। সূর্য তখন একটা ঝিমন্ত লাল আলোর গোল ফানুসের মতো, আর মিনিট ৫-৬-এর মধ্যেই সে একেবারে অদৃশ্য হয়ে যাবে। আপনি কি জানেন না বিনয়বাবু, ভোরের আলো ফোটবার আগে এই রাতকানা পাখিদের ঘুম ভেঙে যায়। তেমনই বোধহয় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সন্ধ্যা আসবার আগেই দিনকানা রুদ্রপ্রতাপের দেহে জাগে জীবনের চিহ্ন। বেদেরা আমাদের কাছে আসবার আগে সূর্যের মুখ আর আমরা নিশ্চয়ই দেখতে পাবো না। অতএব আমাদের এখনই জোরে দৌড়ে এগিয়ে যেতে হবে ওই বেদেগুলোর দিকে। কেন অবিনাশবাবু? সূর্যাস্তের পর মুহূর্তেই রুদ্রপ্রতাপ হবে সিন্ধুকের ভিতর থেকে অদৃশ্য। বেদেরা দেখছি দলে ভারী। ওরা কিন্তু আমাদের বন্ধু নয়। অবিনাশবাবু আমার হাত ধরে টানতে টানতে অগ্রসর হয়ে বললেন, জানি বিনয়বাবু, জানি ওরা আমাদের শত্রু। আমরা ওদের বন্ধু নই, আমরাই ওদের আক্রমণ করব। বের করুন রিভলভার, দৌড়ে চলুন, আর কথা বলবার সময় নেই, চলুন। অবিনাশবাবুর সঙ্গে আমিও হলুম সবেগে ধাবমান। তিনিও রিভলভার বার করলেন, আর আমিও। উত্তেজনায় আর একটা মস্ত বিপদের কথা ভুলেই গিয়েছিলুম। তখন আমাদের খুব কাছ থেকেই শোনা যাচ্ছে নেকড়েদের ভীষণ চিৎকার। তাদের ঘন ঘন চিৎকারে থর থর করে কাঁপছে যেন সারা বন। তারা এসে পড়ল বলে। খানিকটা ছুটেই আকাশে শঙ্কিত চোখ তুলে দেখলুম চোখের আড়ালে নেমে গিয়েছে তখন সূর্যের আধখানা। আমাদের ওইভাবে দৌড়ে যেতে দেখে বেদের দল দাঁড়িয়ে পড়ল। বাহকরাও সিন্দুকটা নামিয়ে রাখলো মাটির ওপরে। তারপর লক্ষ্য করলুম তাদের প্রত্যেকেই হাতে কি যেন চকচক করছে, অস্ত্র। তাদের দলে লোক ছিল প্রায় ১৫-১৬, আমরা মোটে ২ জন। এই দেখে তাদের সাহস বেড়ে উঠল। তারাও বেগে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। যখন আমরা তাদের কাছ থেকে ২০-২৫ হাত দূরে, অবিনাশবাবু চিৎকার করে বললেন, ফায়ার, ফায়ার বিনয়বাবু, ফায়ার! দৌড়তে দৌড়তে রিভলভার তুলে তিনি ট্রিগার টিপতে লাগলেন। আমিও ছুটতে লাগলাম গুলি। তারা থমকে দাঁড়িয়ে পড়ল হতভম্বের মতো। একটা বেদে গুলি খেয়ে মাটির উপরে দড়াম করে পড়ে গেল এবং তারপরে আবার দাঁড়িয়ে উঠে আর্তনাদ করতে করতে পালিয়ে গেল ওপাশের গভীর বনের দিকে। আর একটা বেদেও গুলি খেয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। তারপর অন্য বেদেগুলোরও সাহস গেল একেবারে উবে। তারা সকলেই উদ্ভ্রান্তের মতো যে যেদিকে পারল দৌড় মেরে সরে পড়ল। পর মুহূর্তে আমরা গিয়ে দাঁড়ালুম সেই সিন্দুকটার পাশে। রিভলভারটা বাম হাতে নিয়ে অবিনাশবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আগ্নেয়াস্ত্রে পিশাচ মরে না। পিশাচ বধ করতে গেলে তার মুন্ডটাকে একেবারে বিচ্ছিন্ন করতে হবে দেহ থেকে। ডান হাত দিয়ে কোমরে ঝোলানো ভোজালিখানা তিনি টেনে বার করে ফেললেন। সেই মুহূর্তেও আমার দৃষ্টি তখন আকৃষ্ট হলো অন্য একদিকে। পথের ওপারে ছিল একটা মাঝারি আকারের এবড়ো খেবড়ো মাঠ এবং তারই প্রান্তে ছিল গভীর জঙ্গল। আড়ষ্ট নেত্রে দেখলুম
সেই জঙ্গলের ঝোপঝাপের ভিতর দিয়ে লাফ মেরে মাঠের উপরে এসে আবির্ভূত হচ্ছে নেকড়ের পর নেকড়ে। তারা প্রত্যেকেই ছুটে আসতে লাগলো আমাদের দিকেই। ভয়ে কাঁপতে কাঁপতে বললুম, অবিনাশবাবু, অবিনাশবাবু, নেকড়েরা এসে পড়েছে। অবিনাশবাবু দৃঢ় স্বরে বললেন, আসুক নেকড়ের দল, পিশাচকে মেরে তবেই আমরা মরব। ওই দেখুন, ওই দেখুন, সূর্য ডুবে গিয়েছে, আর সময় নেই। তার মুখের কথা ফুরোতে না ফুরোতেই সিন্দুকের ডালাটা খুলে গেল সশব্দে। তারপর স্তম্ভিত চক্ষে দেখলুম সিন্দুকের ভিতরে সিধে হয়ে বসে আছে জাগ্রত রুদ্রপ্রতাপের ভয়াল মূর্তি। তার দুই চোখে জ্বলছে হিংস্র দৃষ্টি এবং ওষ্ঠধরে মাখানো রয়েছে তীব্র বিদ্রূপের হাসি। হঠাৎ সে দাঁড়িয়ে উঠে লাফ মেরে সিন্দুকের বাইরে এসে পড়ল। তারপর বিকটভাবে চিৎকার করে বলল, আয় 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 রে আমার বোনের সন্তানেরা, তোদের সামনে এসেছে বলির পশু। দৌড়ে আয়, দৌড়ে দৌড়ে আয়, তোদের উপবাস ভঙ্গ কর, নিবারণ কর তোদের ক্ষুধা। প্রায় সারা মাঠটাই তখন যেন জীবন্ত হয়ে উঠেছে। যেদিকে তাকাই সেদিকেই দেখি নেকড়ের পর নেকড়ে। চক্ষু তাদের রক্তবর্ণ, হা করা মুখ তাদের দন্ত কণ্টকিত, কণ্ঠ তাদের ভৈরব গর্জনে পরিপূর্ণ। অবিনাশবাবু দাঁড়িয়েছিলেন রুদ্রপ্রতাপের পিছনের দিকে। প্রথমটা তিনি থতমত খেয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেই নিজেকে সামলে নিয়ে বিদ্যুৎ গতিতে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন রুদ্রপ্রতাপের উপরে এবং চোখের পলক পড়বার আগেই দুইবার চালনা করলেন তার হাতের ভোজালিখানা। একটা প্রচণ্ড আকাশ ফাটানো বিকট চিৎকার, এবং তারপরেই একদিকে ছিটকে পড়ল রুদ্রপ্রতাপের মুণ্ডটা এবং আর একদিকে ধরাশায়ী হলো তার মুণ্ডহীন দেহটা। চারিদিক একেবারে স্তব্ধ, নেকড়েদেরও চিৎকার শোনা যাচ্ছে না। বিপুল বিস্ময়ে ফিরে দেখি নেকড়ের দল আবার ছুটে যাচ্ছে মাঠের উপরকার নিবিড় অরণ্যের দিকে। রুদ্রপ্রতাপের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কি ফুরিয়ে গেল তার অপার্থিব মন্ত্রশক্তি? এতক্ষণ তারই ইচ্ছে শক্তি কি চালনা করছিল ওই নেকড়েগুলোকে? হঠাৎ অবিনাশবাবু চেঁচিয়ে বলে উঠলেন, দেখুন বিনয়বাবু, এদিকে ফিরে দেখুন। ফিরে দেখলুম এক অভাবিত ব্যাপার। রুদ্রপ্রতাপের মুণ্ডহীন দেহ এবং দেহহীন মুণ্ড আশ্চর্য রূপান্তর গ্রহণ করছে। কয়েক মুহূর্ত পরে সেখানে পড়ে রইল কেবল একটা বড় ও একটা ছোট জীর্ণ ধুলির পুঞ্জ। যে অভিশপ্ত দুর্দান্ত আত্মা এই রক্ত মাংসে গড়া দেহটাকে অস্বাভাবিক রূপে জীবন্ত করে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে, আজ সেই আত্মার সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই এই নশ্বর দেহটা আবার ফিরে পেয়েছে তার স্বাভাবিক অবস্থা। ধুলায় গড়া নশ্বর দেহ আবার পরিণত হয়েছে ধূলিপুঞ্জে। অবিনাশবাবু অভিভূত স্বরে বললেন, ভগবানকে ধন্যবাদ দিন বিনয়বাবু, এতকাল পরে রুদ্রপ্রতাপের সাপ মুক্ত দেহের আবার সদ্গতি হলো, আর সে জাগবে না। খানিকক্ষণ আমরা দুজনেই ভারাক্রান্ত মনে সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইলুম নীরবে। অরণ্যের উপরে ধীরে ধীরে নেমে আসছে অন্ধকারের জবনিকা, কিন্তু সে অন্ধকারকে আজ যেন মনে হলো স্নিগ্ধ, শান্ত, সুন্দর।
শেষ হলো গল্পকথা ও কাহিনীর প্রথম অডিও সিরিজ হেমেন্দ্র কুমার রায়ের রচনা বিশালগড়ের দুঃশাসনের অন্তিম পর্ব সাপমোচন। প্রযোজনায় অরিন্দম রায়, তপশ্রী কাইত ও সোহম ঘোষ। বিনয়ের ভূমিকায় সোহম ঘোষ, রাজা রুদ্রপ্রতাপের ভূমিকায় তপশ্রী কাইত, অবিনাশের ভূমিকায় সৌভিক সাধুকা, প্রথম পিশাচিনী ও দ্বিতীয় পিশাচিনীর ভূমিকায় সৃজিতা সপুই ও কঙ্কা বণিক, সরাইখানার বৃদ্ধার ভূমিকায় পূজা সুর, গ্রামবাসীর ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, বিনয়ের অফিসের কর্তার ভূমিকায় সুফল চক্রবর্তী। প্রচ্ছদটি অঙ্কন করেছে পিক্সেলেটের তরফ থেকে শুভমজিৎ দাস। সমগ্র আবহ সঙ্গীত ও সম্পাদনা ওয়েভ সেশন স্টুডিও। ভিডিও এডিটিং সত্যব্রত দাস। পাবলিসিটি ডিজাইনে সায়ন দে এবং আয়ুষ কারার। এবং সমগ্র পর্ব পরিচালনা সোহম ঘোষ এবং আমি সমীরণশীল। গোটা মাস জুড়ে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে আবার একটি নতুন অডিও সিরিজ নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথা ও কাহিনী।